ভেনেজুয়েলা সংকট, আমেরিকার অভিযানে চীন কেন এত ক্ষুব্ধ? ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে বিশ্ব শক্তিগুলোর মুখোমুখি অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের পুলিশ বা আন্তর্জাতিক আইনের বিচারক ভাবতে পারে না। চীনের মতে যা ঘটেছে তা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং খোলামেলা শক্তি প্রয়োগ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চীনের অভিযোগ, আন্তর্জাতিক আইন ভাঙছে যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং মাদুরোকে আটক করা একটি সার্বভৌম দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, লাতিন আমেরিকাকে অস্থিতিশীল করার ঝুঁকি। এই ইস্যুতে চীন দুইবার আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে, একবার বেইজিংয়ের সংবাদ সম্মেলনে, আরেকবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে। চীনের দাবি একদম পরিষ্কার, মাদুরোকে মুক্তি দিতে হবে, ভেনেজুয়েলার ওপর মার্কিন সামরিক চাপ বন্ধ করতে হবে। জাতিসংঘে চীনের কঠোর বার্তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, সামরিক শক্তি কোনো সমস্যার সমাধান নয়, শক্তির অপব্যবহার শুধু সংকটকে আরও গভীর করে। চীন জোর দিয়ে বলেছে, ভেনেজুয়েলা একটি স্বাধীন দেশ, সে নিজেই তার রাজনৈতিক পথ বেছে নেওয়ার অধিকার রাখে। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে রাখাই সবার দায়িত্ব। চীনের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি লাইন, কোনো দেশই বিশ্বের পুলিশ হতে পারে না। মাদুরো বন্দী না প্রেসিডেন্ট? এদিকে নিউ ইয়র্কে আটক নিকোলাস মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা বলছেন, এই গ্রেপ্তার আসলে একটি সামরিক অপহরণ। মাদুরোর দাবি, তিনি একজন যুদ্ধবন্দী। রাষ্ট্রপ্রধান হিসেবে তার কূটনৈতিক সুরক্ষা ভঙ্গ করা হয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতা নিয়েছেন ডেলসি রদ্রিগেজ, যিনি নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আমরাই এখন নিয়ন্ত্রণে। এই বক্তব্য ভেনেজুয়েলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের দাবি বনাম চীনের সতর্কতা। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসা করে বলেছেন, এটি ছিল অসাধারণ সামরিক সাফল্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুরো দেশ অচল করা হয়, অভিযান ছিল ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট। কিন্তু চীন এটাকে দেখছে একেবারে উল্টো চোখে। চীনের মতে এটি আইন প্রয়োগ নয়, এটি কূটনীতি নয়, এটি একতরফা শক্তি প্রদর্শন। চীন স্মরণ করিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র অতীতে ইরাক আক্রমণ করেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, লাতিন আমেরিকার বহু দেশে নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপ করেছে। এর ফল কি হয়েছে? যুদ্ধ, অস্থিরতা, সাধারণ মানুষের দুর্ভোগ। চীনের মতে ভেনেজুয়েলার ঘটনা শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো লাতিন আমেরিকার জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। চীন ঘোষণা করেছে, তারা ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে থাকবে, তারা শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে। সেটজিল-2 ইসরায়েলের নতুন দুঃস্বপ্ন। ইরানের ট্রু প্রমিস 3 প্রতিশোধমূলক অভিযানে ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC প্রথমবারের মতো সেটজিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটির ব্যতিক্রমী ধ্বংসাত্মক ক্ষমতার ওয়ারহেড ইসরায়েলি শাসক গোষ্ঠীর জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এটি ইসরায়েলের জন্য এত বড় দুঃস্বপ্ন? যখন এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যাচ্ছিল, তখন তেহরান এবং মধ্য ইরানের অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক রহস্যময় দৃশ্য দেখেন। ধোঁয়ার একটি সর্পিল স্তূপের পেছনে আলোর একটি চলমান বিন্দু। হঠাৎ করে এই জ্বলন্ত বস্তুটি একটি আগুনের গোলায় বিস্ফোরিত হয় এবং তার গতিপথে চলতে থাকে, আকাশের সাপের মতো ঘূর্ণায়মান আলোর পথ তৈরি করে। কৌতূহলী দর্শকরা অনুমান করেছিলেন, এটি একটি ইরানি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, একটি প্রতিকূল প্রক্ষেপণ, এমনকি উল্কাবৃষ্টির মতো প্রাকৃতিক ঘটনাও হতে পারে। কিন্তু পশ্চিমমুখী এই পথ শীঘ্রই সত্য প্রকাশ করে। এটি ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে নিক্ষেপ করা হয়েছিল। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে দৃশ্যমান এই প্রভাবটি একটি দ্বিস্তরের সেটজিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছে। আরও স্পষ্টভাবে বললে, জ্বালানি খরচ হওয়ার পরে প্রথম পর্যায়ে কি পৃথক হয়ে যাওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয়েছিল। কেন সেটজিল-2 অতুলনীয়? যদিও ফাত্তাহ 1 এবং আপগ্রেডেড ফাত্তাহ 2 উভয়ই শক্তিশালী অস্ত্র, তবে স্কেল এবং পেলোডের দিক থেকে তারা সেটজিল-2 এর সাথে তুলনীয় নয়। ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 11.5 মিটার লম্বা, 80 সেন্টিমিটার ব্যাস এবং মোট ওজন 4 থেকে 4.6 টন। এর পাল্লা
1400 কিলোমিটার এবং গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই অসাধারণ গতি এবং এর চলমান অগ্রভাগের কারণে এটি বিশ্বের যে কোনো স্থানে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাধা থেকে কার্যকরভাবে প্রতিরোধী। সেজ্জিল 2 পূর্ববর্তী প্রজন্মের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি, অনেক বেশি বড় এবং শক্তিশালী। এটি 18 মিটার লম্বা, 1.25 মিটার ব্যাস এবং এর উৎক্ষেপণের ওজন 23.6 টন, যা ফাতার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি ভারী। সেজ্জিল 2 প্রায় 700 কেজি থেকে প্রায় 1.5 পেলোড বহন করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার মাত্র 2 দিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী 2 টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এটি সম্ভবত সেজ্জিল বা খাইবার ছিল। সেজ্জিল 2 এখনও একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র যা ইরান দেশীয়ভাবে ব্যাপকভাবে উৎপাদন করে। উভয় পর্যায়ে কঠিন জ্বালানি দ্বারা চালিত হয়। এটি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের এক অনন্য মিসাইল। উড্ডয়নের সময় প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হয়ে গেলে একটি ছোট বিস্ফোরণ এটিকে দ্বিতীয় পর্যায় থেকে পৃথক করে, যার ইঞ্জিনগুলি তখন জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি তেহরানে দেখা নাটকীয় দৃশ্যমান প্রভাব তৈরি করে। সেজ্জিল 2 একটি MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল সিস্টেম বহন করতে পারে, যা এটিকে একক আঘাতে একাধিক শক্তিশালী ওয়ারহেড পৃথক লক্ষ্যবস্তুতে সরবরাহ করতে সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল এর বর্ধিত পরিসর। যুদ্ধক্ষেত্রে সেজ্জিল 2 এর আবির্ভাব ইরানের ক্ষেপণাস্ত্র মতবাদের একটি নতুন পর্যায়কে চিহ্নিত করে। গাদার এইচ, ইরানের নতুন অস্ত্রের উন্মোচন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে প্রথমবারের মতো অত্যাধুনিক গাদার এইচ মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ঘটনাটি ইরান ইসরায়েলি সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ ইরান তার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। অপারেশনের 21তম ধাপে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে সরাসরি আঘাত হানে। IRGC জানিয়েছে এই ধাপে কঠিন এবং তরল উভয় জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট ড্রোন হামলার সাথে সমন্বিত ছিল। এটি ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার একটি বড় প্রমাণ। কেন গাদার এইচ এত গুরুত্বপূর্ণ? গাদার এইচ হল খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর মাল্টি ওয়ারহেড ক্ষমতা এটিকে আরও বিপজ্জনক করে তোলে। এর অর্থ হল একটি ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বা একটি লক্ষ্যবস্তুর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে মোতায়েন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল যথার্থতা, ধ্বংসাত্মকতা এবং প্রভাব সর্বাধিক করা। ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের অধিকৃত অঞ্চল জুড়ে উত্তর থেকে দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের উপর আঘাত এবং বিদ্যুৎ বিভ্রাট। 23 জুনের অভিযানে খাইবার শেকান, এমাদ, গাদার এবং ফাত্তাহ 1 সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে, যার মধ্যে সাফেদ, লাকিশ, আশকেলান, আশদোদ এবং বেইত শেআন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্রগুলি আশদোদ বিদ্যুৎ কেন্দ্রকে সরাসরি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এটি ইসরায়েলের অবকাঠামোতে ইরানের আঘাত হানার সক্ষমতার একটি বড় দৃষ্টান্ত। IRGC জানিয়েছে যে তারা তাদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে। তারা নতুন আক্রমণাত্মক কৌশল ব্যবহার করবে এবং ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলিকে কাজে লাগাবে।
বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে ইরানি ড্রোনগুলির যুদ্ধ অভিযানে কোনো বিরতি থাকবে না এবং ইসরায়েলিদের ক্রমাগত সাইরেন শুনতে হবে এবং আশ্রয় কেন্দ্রগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো, বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলি শাসনের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ইরান পূর্ণমাত্রায় জাতীয় প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে। ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু গাদার-এইচ এর মতো মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের আয়রন ডোম কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, 23 জুন ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে। বেইলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের ইরান থেকে উড়ে আসা একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটি নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। এক নাটকীয় ঘোষণায় ইরান ট্রু প্রমিস 3 অপারেশনের নতুন ধাপে প্রথমবারের মতো একটি নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন করেছে। খাইবার শেকান বহুমুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ ঘটে এমন এক সময়ে যখন ইসরায়েল ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে। এর কয়েক ঘন্টা পরই ইরান তাদের প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, রবিবার অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কৌশলগত লক্ষ্যবস্তুতে মোট 40টি কঠিন এবং তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কিন্তু আসল চমক হল খাইবার শেকানের ক্ষমতা। IRGC এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো এই তৃতীয় প্রজন্মের মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি আরও নির্ভুলতা, ধ্বংসাত্মক শক্তি এবং কার্যকারিতা অর্জনের জন্য নতুন এবং আশ্চর্যজনক কৌশল ব্যবহার করেছে। এই হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের জৈবিক গবেষণা কেন্দ্র এবং তাদের বিকল্প কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট। ক্ষেপণাস্ত্রগুলোতে এমন কৌশলগত ওয়ারহেড ব্যবহার করা হয়েছে যা আঘাত না হওয়া পর্যন্ত তাদের গতিপথ সামঞ্জস্য করতে পারে, অর্থাৎ মাঝপথে দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এগুলো একাধিক উচ্চ বিস্ফোরক, অত্যন্ত ধ্বংসাত্মক প্যালোড বহন করতে সক্ষম। এর মানে হলো, একটি ক্ষেপণাস্ত্রই একাধিক স্থানে বা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আগের হামলাগুলোর মতো এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত করার পরে সাইরেন বেজে ওঠে বলে জানা গেছে। তবে সবচেয়ে বড় হুমকি হলো IRGCর শেষ কথাটি, আমরা ঘোষণা করছি যে এই প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর মূল ক্ষমতা এখনও সক্রিয় করা হয়নি। অর্থাৎ ইরান বোঝাতে চাইছে যে তারা এখনও তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেনি। BBC বলছে, খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। এটি আনুষ্ঠানিকভাবে খোররামশর 4 নামে পরিচিত। ক্ষেপণাস্ত্রটি দেশীয়ভাবে উৎপন্ন খোররামশর ক্ষেপণাস্ত্র সিরিজের 4র্থ জেনারেশন। 2000 কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যে একটি। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম খাইবার। প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে
আনুমানিক ম্যাক 16, যা শব্দের গতির 16 গুণ, এবং এর ভেতরে আনুমানিক ম্যাক 8। প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে ইরানের ওপর মার্কিন হামলার পর আপোষ শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুথির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি। তিনি ঘোষণা করেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব। 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3, এক নতুন মোড়, তেল আবিব ও হাইফায় ড্রোনের তাণ্ডব। ভোর 3:10 শনিবার, যখন ইসরায়েলিরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ছুটে এলো এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন পর্যায়ে শুরু হয়েছে, আর এইবার ইরান যেন কোনো রকম ছাড় দিতে রাজি নয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইসরায়েলের রাতের আকাশ আলোকিত করে ছুটে চলেছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানতেই বেজে উঠল বিমান হামলার সাইরেন। বসতি স্থাপনকারীরা বাধ্য হলো মাটির নিচের বাংকারে আশ্রয় নিতে। ইদানিং নাকি তাদের বেশিরভাগ সময়ই সেখানেই কাটছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, তেল আবিবের কেন্দ্রস্থলে বিশাল বিস্ফোরণ হয়েছে। এর মানে কি? ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তথাকথিত ত্রিমাত্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। ভাবতে পারছেন, 3 স্তরের সুরক্ষা ভেদ করে আঘাত, এর থেকে বড় চমক আর কি হতে পারে? আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে তেল আবিবের একটি ভবনে সরাসরি আঘাত হানার ফলে ভয়াবহ আগুন ধরে গেছে। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রাথমিক সতর্কতা ব্যবস্থাই নাকি সক্রিয় হয়নি। এর মানে কি? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এতই দুর্বল হয়ে পড়েছে যে তারা আগাম আক্রমণের খবরও পাচ্ছে না, নাকি ইরান এমন কিছু ব্যবহার করছে যা তাদের রাডারেও ধরা পড়ছে না? হাইফার ক্রায়োট এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে শুক্রবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল। মনে হচ্ছে হাইফা যেন ইরানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি হয়ে উঠেছে। কি এমন আছে হাইফায় যার জন্য ইরান বারবার সেখানে আঘাত হানছে? এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। অপারেশনের পর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর এই পর্বটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রীয় অংশ এবং বেন গুরিয়ন বিমানবন্দরে পরিচালিত হয়েছে। তাদের লক্ষ্য ছিল ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক স্থাপনা এবং অপারেশনাল সাপোর্ট সেন্টার। এর মানে কি ইসরায়েলের সামরিক শক্তিকে পঙ্গু করে দিতে চাইছে ইরান? এই হামলায় শাহিদ 136 আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের বিশাল বহর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নির্ভুল নির্দেশিত কঠিন ও তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র ছিল। IRGC দাবি করছে তারা সফলভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। তারা আরও বলেছে, শাহিদ 136 ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন শুক্রবার রাতে ইসরায়েলের আকাশে একটানা অভিযান চালিয়েছে এবং ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তাদের আটকাতে ব্যর্থ হয়েছে। সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযান ধারাবাহিকভাবে এবং লক্ষ্যবস্তু পদ্ধতিতে অব্যাহত থাকবে। এই কথাগুলো যেন ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের 2টি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা
যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দোতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়। যুদ্ধের অষ্টম দিনে 20 জুন ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন গুরুতর আহত, এছাড়া আরও 15 জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা AFPও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছে। টেলিভিশনের প্রতিবেদনে উপস্থাপককে অধিকৃত অঞ্চলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আগমনের ছবির বর্ণনা দিতে শোনা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজেছে। ইসরায়েলি 39টি নতুন মিসাইল ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই হামলায় প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইরানের IRGC জানিয়েছে, 19 জুন ইসরায়েলে 100টির বেশি ড্রোন ছোড়া হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন যুদ্ধকালীন উত্তেজনার কেন্দ্রে। ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এর মধ্যেই ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এক বিবৃতিতে বলেছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই খবর জানিয়েছে আল জাজিরা। 19 জুন ইসরায়েল ইরানের যে স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে তার মধ্যে আছে খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর, নাতানস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনা। সৌদি পরমাণু নিয়ন্ত্রক সংস্থা তাদের বিবৃতিতে আরও বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতাভুক্ত। এসব স্থানে হামলা চালানো শুধু বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি বিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছালে গোটা অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে শাসন ব্যবস্থা বদলের কথা বলেছে ইসরায়েল। সরাসরি বদলের কথা না বললেও খামেনির গোপন ডেরার কথা আমেরিকা জানে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে রাশিয়া জানিয়ে দিল, ইরানি শাসন ব্যবস্থা বদলের বিষয়ে সায় নেই তাদের। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করা অকল্পনীয়। এটা নিয়ে কথা বলাও সমর্থনযোগ্য নয়। খামেনিকে হত্যা করলে ইরানের চরমপন্থা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন পেসকভ। গত 13 জুন ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালালে ইরানও তার জবাব দিয়েছে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর 10টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ইসরায়েল যখন 13 জুন ইরানের ওপর হামলে পড়ল, ইরান তখন জবাব দিল পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে। সবাই ভেবেছিল এবার বুঝি ইরান তার সব বাঘা বাঘা ক্ষেপণাস্ত্র নামাবে, কিন্তু না।
সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নাকি এখনো ব্যবহারই করেনি। অবাক হচ্ছেন? আরো অবাক হবেন যখন শুনবেন এত কিছুর পরও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল হতে পারেনি। এর পেছনে আছে ইরানের এক দারুণ কৌশল, যার 10টি বৈশিষ্ট্য ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাত দিনের হামলা, গোলক ধাঁধা। ইরান দিনের বেলায় যেমন হামলা চালাচ্ছে, রাতের বেলায়ও তেমনি। কোনো নির্দিষ্ট সময় নেই। এতে ইসরায়েলিরা গুছিয়ে ওঠারই সুযোগ পাচ্ছে না, সবসময় থাকছে এক ধরনের উদ্বেগের মধ্যে। কখন কি হয় বলা মুশকিল। আসল নকলের খেলা। ইরান ভুয়া আক্রমণের সঙ্গে আসল হামলার এমন একটি সমন্বয় ঘটাচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতেই তাদের ঘাম ছুটে যাচ্ছে। প্রাণঘাতী অস্ত্রের বৈচিত্র্য। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। এতে ইসরায়েলের জন্য আক্রমণের ধরন বোঝা এবং প্রতিরোধ করা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে ইসরায়েলের থার্ড আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই লক্ষ্যে আঘাত হানছে। এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে কতটা ঠুনকো। থামছে না হামলা, বদলাচ্ছে কৌশল। ইরান থেমে থেমে বিভিন্ন ধরনের আরো অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তারা বুঝতেই পারছে না এরপর কি আসবে আর কোথা থেকে আসবে। লক্ষ্যবস্তুতে চমক। ইরান শুধু সামরিক ঘাঁটিতে নয়, ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার বিস্মিত করছে। তাদের ধারণা ছিল ইরান শুধু নির্দিষ্ট কিছু জায়গায় হামলা চালাবে, কিন্তু ইরানের কৌশল ভিন্ন। সীমানা ছাড়িয়ে হামলা। হামলার পরিসীমা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতেই ইরান হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলের কোনো স্থানই আর নিরাপদ মনে হচ্ছে না। ডেটা ব্যাংকের জাদু। ইরানের হাতে রয়েছে লক্ষ্যবস্তুর একটি বিশাল ডেটা ব্যাংক। এর মাধ্যমে তারা সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এটা যেন জাদুর মতো কাজ করছে। সতর্কবার্তা কিন্তু শঙ্কা। ইরান বারবার সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কোন স্থানই আর নিরাপদ নয়। এই সতর্কবার্তা একদিকে যেমন ইরানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তেমনি ইসরায়েলের মধ্যে জন্ম দিচ্ছে গভীর শঙ্কার। তুরুপের তাস এখনো পকেটে। ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো নাকি ব্যবহারই করা হয়নি। এর মানে হলো ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো আরো বড় হামলা হতে পারে। ইরান যেন তার তুরুপের তাস এখনো পকেটে রেখেই খেলা চালাচ্ছে। অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে। ইরানের সামরিক কর্মকর্তা কর্নেল ইমান তাজিক এক বিস্ফোরক দাবি করেছেন ইরান ইসরায়েলি আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইমান তাজিক দাবি করেন মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত অঞ্চলের আকাশে ইরানের নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ। কর্নেল তাজিক ইসলামিক রিভলিউশন গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সের এই 11তম অভিযানকে বিশেষভাবে প্রশংসা করেছেন, যা প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছিল। তার দাবি, শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহজেই প্রবেশ করেছে, বারবার কাপুরুষ ইসরায়েলিদের আশ্রয়স্থল কাঁপিয়ে দিয়েছে এবং তেল আবিবের যুদ্ধবাজ মিত্রদের কাছে ইরানের শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। তাজিক জোর দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এর বাসিন্দারা সম্পূর্ণ অরক্ষিত। ঘটনার কয়েক ঘন্টা আগে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। অধিকৃত অঞ্চলের ভেতর থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি স্থল ও লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলি আয়রন ডোম সিস্টেমটি টানা দ্বিতীয় রাতে ত্রুটিপূর্ণ অবস্থায় দেখা গেছে এবং সম্ভবত তেল আবিবে প্রতিরক্ষামূলক প্রজেক্টাইল নিক্ষেপ করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে।
হামলার পর মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে আতঙ্কিত এবং হতবাক ইসরায়েলিরা ইরানের ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যাচ্ছে। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে ইরান যে সমুচিত জবাব দেবে ওয়াশিংটনকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে তেহরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। ইরান একটি রেড লাইন ঠিক করেছে, যুক্তরাষ্ট্র যদি সেটা অতিক্রম করে তাহলে আমরা জবাব দেব বলেছেন তিনি। তবে কি কি কাজ তেহরান উস্কানি বিবেচনা করে পাল্টা জবাব দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের উপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই এই তথ্য নিশ্চিত হয়েছে। এই 30টি জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ, এগুলো আকাশেই যুদ্ধ বিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কি কূটনৈতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমায়ে। জেরানমায়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময় একটি বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তা তার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। জেরানমায়ে বলেন, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় তাহলে আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র, রহস্য কি? এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত। ইরানের ট্রু প্রমিস 3 অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে।
এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর শেষ ধাপে ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলোতে তাদের সামরিক হামলা বাড়িয়ে দিয়েছে। তারা শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে এবং তেল আবিব ও হাইফার বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যেতে বলছে। ইসরায়েলের দখলে থাকা এলাকা এবং তেহরানের আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে এসেছে। মার্কিন গণমাধ্যম অনুমান করছে যে এটি আর মাত্র 10 থেকে 20 দিন চলতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে উন্নত ফাত্তাহ সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি অবিশ্বাস্য সাফল্যের সাথে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে, প্রথম প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল প্রচারিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং শাসক গোষ্ঠী এবং তার যুদ্ধপ্রিয় পশ্চিমা মিত্রদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছেছে। IRGC বহুমুখী অভিযানের পর্যায়টিকে একটি মোড় হিসেবে বর্ণনা করেছে। IRGC জানিয়েছে, প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থার জন্য শেষের সূচনা। বিবৃতিতে আরো যোগ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে ইরান ইসরায়েলের আকাশের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। ফাত্তাহ কি এবং কেন এটি এত বিপজ্জনক? ফাত্তাহ ইরানের প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2023 সালে জুনে প্রথম উন্মোচন করা হয়েছিল। ফাত্তাহ নামটি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজেই দিয়েছেন। এটি একটি নির্ভুল নির্দেশিত 2 স্তরের কঠিন জ্বালানিযুক্ত রকেট, যার পাল্লা 1400 কিলোমিটার এবং চূড়ান্ত গতি 13 থেকে 15 ম্যাক। এই অবিশ্বাস্য গতি, চলমান নজল সহ ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে এবং বাইরে উভয় দিকেই চলাচল করতে দেয়। ইরানের দাবি, একে আটকানো অসম্ভব। 2 বছর আগে উন্মোচন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের উৎপাদনকে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে একটি বিশাল উল্লাসফল হিসেবে বর্ণনা করেছেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আগে কেবল 3টি দেশই কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি আয়ত্ত করেছিল: রাশিয়া, চীন এবং ভারত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিরও এখনো কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই। এটি ফাত্তাহকে করে তুলেছে অনন্য এবং মারাত্মক। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিল্প কোথায় দাঁড়িয়ে আছে? কয়েক দশক ধরে কঠোর এবং অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বদেশীভাবে বিশ্বমানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান তৈরি করেছে, যা অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
প্রতিশোধমূলক অভিযানের জন্য ইরানের কাছে সুনির্দিষ্ট দূরপাল্লার হামলার জন্য ডিজাইন করা বৈচিত্র্যময় এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে ফাত্তাহ 2। আরও এক ধাপে গিয়ে ইরান উন্নত ফাত্তাহ 2 মডেলটি উপস্থাপন করেছে। যদিও এর প্রথম পর্যায়টি প্রাথমিক সংস্করণের মতোই রয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে একটি ভিন্ন ওয়ারহেড ডিজাইন রয়েছে। ফাত্তাহ 2 এর কঠিন জ্বালানি বুস্টার একটি গ্লাইডিং ওয়ারহেড বহন করে, যা এই ক্ষেত্রে একটি নতুন শ্রেণী বিভাগ তৈরি করে। হাইপারসনিক ক্রুজ গ্লাইড ভেহিকল ফাত্তাহ 2 এর পাল্লা 1400 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং ওজন 4100 কেজি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ওজন 500 কেজি, যার মধ্যে 200 কেজি বিস্ফোরক চার্জ। তেল আবিবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলিদের ঘুম ভাঙল ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব, রামাত গান, এমনকি বিয়ার আল সাবের মতো ব্যস্ত শহরগুলোতেও। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হাইফা ও আল নাকাবের দিকেও প্রায় 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে এবারের হামলা যেন আগের সব হামলাকে ছাপিয়ে গেল। তেল আবিবের মধ্য ও উত্তরাঞ্চলে সরাসরি আঘাত হানার খবর নিশ্চিত করা হয়েছে। কল্পনার বাইরে এই হামলার সময় একটি এল আল যাত্রীবাহী বিমান তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ক্ষেপণাস্ত্র হামলার মুখে দিশেহারা বিমানটি শেষ পর্যন্ত লার্নাকায় ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে বীর আল সাবিতে, ইসরায়েলের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র সোরোকা হাসপাতালের উপর। আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং ইসরায়েলি মিডিয়া সরাসরি হাসপাতালে আঘাত হানার দাবি করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার না হলেও হতাহতের আশঙ্কা বাড়ছে। এই সোরোকা হাসপাতাল কেবল একটি হাসপাতাল নয়, এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য গাজায় আহত সৈন্যদের চিকিৎসার মূল কেন্দ্র। অত্যাধুনিক জরুরি কেন্দ্র এবং যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ সরঞ্জাম নিয়ে সজ্জিত এই হাসপাতালকে ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত স্থানগুলোর মধ্যে একটি ধরা হতো। তাহলে প্রশ্ন ওঠে, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারল? ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে হাসপাতালের একটি তলায় নাকি বিপজ্জনক রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটেছে, যার ফলে জরুরি উদ্ধার অভিযান চলে। এই খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এটি কি নিছকই একটি হামলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা আছে? ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের হামলার ফলে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তেল আবিবের আকাশ থেকে শুরু করে ইসরায়েলের সুরক্ষিত হাসপাতাল পর্যন্ত সবই এখন হুমকির মুখে। এদিকে ইরানের টেলিভিশনে ইসরায়েলের হার্মেস 900 মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে ইস্পাহান শহরের পাশে এই হার্মেস 900 ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আল জাজিরার। এবারে প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান। 18 জুন রাজধানী তেহরান ও ইস্পাহান সহ দেশটির বিভিন্ন স্থানে 14টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। বিবিসি সহ মার্কিন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর মূলে আছে ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র, ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অপরিহার্য ভূগর্ভস্থ একটি স্থাপনা। এটি ধ্বংস করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। ফোর্দো ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা, যা রাজধানী তেহরান থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ইরানের দুটি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি, যা দেশটির পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থাপনাটি মাটির প্রায় 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত, এতটাই গভীরে যে ইসরায়েলের বোমা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের আয়রন ডোম ভেঙে পড়েছে, আতঙ্ক আর অবিশ্বাসের নতুন বাস্তবতা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে আয়রন ডোম নিয়ে ইসরায়েল এত গর্ব করত, সেই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এখন খোদ ইসরায়েলিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর অবিশ্বাস। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত হানছে, এমনকি শক্তিশালী আশ্রয় কেন্দ্রগুলোতেও হতাহতের ঘটনা ঘটছে। ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা মিথ ভেঙে পড়ার এক ভয়ঙ্কর বাস্তবতা।
অজেয় আয়রন ডোম এখন আর অজেয় নয়। টানা 3 রাত ধরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক কঠিন সত্যের মুখোমুখি হচ্ছেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে যা জানতেন তা এখন জনসাধারণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোটেই অভেদ্য নয়। এতদিন ইসরায়েলিরা ভেবেছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সম্পূর্ণ সুরক্ষা দেবে, কিন্তু এখন সেই ধারণাই বদলে গেছে। চলমান ইরানি হামলা ইসরায়েলের নতুন দুর্বলতাগুলো প্রকাশ করেছে, যা জনসাধারণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এমনকি যারা আগে নির্ধারিত প্রতিরক্ষামূলক এলাকায় নিরাপদ বোধ করতেন, তারাও এখন ভয়ে কাঁপছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে উদ্বেগজনক ঘটনার মধ্যে একটি হলো 15 জুন রাতে কমপক্ষে আরো 5 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এর মধ্যে তেল আবিবের পূর্বে অবস্থিত পেতার টিকবাহের অবৈধ বসতি স্থাপনকারী 2 জন রয়েছেন। আর্মি রেডিওর মতে এই 2 ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি শক্তিশালী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্ত্বেও নিহত হয়েছে। এই স্থানটি এমন ধরনের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয়েছিল। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2টি সুরক্ষিত বাংকারের মাঝখানে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে যুদ্ধাস্ত্রের ঘনীভূত আঘাতে তথাকথিত সুরক্ষিত স্থান সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি মারাত্মক শক্তির সাথে কাঠামোতে প্রবেশ করে। এর মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্র শুধু আয়রন ডোম নয়, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বাংকারগুলোকেও ভেদ করতে সক্ষম। ইসরায়েলিদের বিশ্বাস ভাঙছে, ভয় বাড়ছে। বছরের পর বছর ধরে ইসরায়েলের আয়রন ডোম এবং তাদের স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি জনসাধারণের বিশ্বাস ছিল অটুট। এটি ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করত, কিন্তু সেই আস্থা এখন দৃশ্যত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঢালের একাধিক স্তর ভেঙে ফেলা অব্যাহত রেখেছে, যদিও কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। দ্য টেলিগ্রাফের উদ্ধৃতি অনুসারে সামরিক মুখপাত্ররা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন যে প্রতিরক্ষা ব্যবস্থাটি ত্রুটিহীন নয়, তবে এখন সুরক্ষিত অবকাঠামোযুক্ত এলাকাগুলোতেও ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মৃত্যুর পরিমাণ আরো গভীরভাবে মানুষকে ভাবাচ্ছে। যে জনগণ এতদিন বেঁচে থাকার জন্য প্রযুক্তির শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করতে অভ্যস্ত ছিল, তাদের সেই বিশ্বাস এখন নড়বড়ে। ইরানের কাছে হাজার হাজার অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এই বিশ্বাস এখন চ্যালেঞ্জের মুখে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলা ইসরায়েলি শহরগুলোকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। তেল আবিবকে বিধ্বস্ত করেছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাত। ইরানের মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থার্ড অ্যারোকে হার মানিয়ে ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে। 16 জুন নতুন করে ইসরায়েলি মিসাইল হামলা শুরু করে ইরান। বিভিন্ন এলাকায় মিসাইল আঘাত হানে, সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে, মিসাইল এবং শার্পনেলের আঘাতে কমপক্ষে 67 জন আহত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের আক্রমণ শুধু নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ নেই, বরং তা উত্তরাঞ্চলীয় শহর নাকোরা থেকে শুরু করে দক্ষিণের ইলাত পর্যন্ত বিস্তৃত। সোমবার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এক বিশাল আকারের ইরানি আক্রমণের খবর দিয়েছে। ইসরায়েল বারবার আসন্ন আক্রমণের বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানায়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে সেনাবাহিনী প্রায় 100টি ইরানি রকেট শনাক্ত করেছে, যার মধ্যে কয়েকটি দেশের কেন্দ্রীয় অঞ্চলেও পড়েছে। ইসরায়েলের মতো একটি দেশ যারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী, তাদের ভূখণ্ডে এত রকেট আঘাত হানতে পারে, এটা কি কল্পনাতীত ছিল না? চ্যানেল 13 এর খবর অনুযায়ী রকেট হামলায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে 4টি স্থানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তেল আবিবের কাছের শহর পেতাহ টিকবার মেয়র নিজেই নিশ্চিত করেছেন যে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে, যার ফলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে তাদের অত্যাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও 10টি রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি? এখানেই লুকিয়ে আছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। হিব্রু মিডিয়া নিশ্চিত করেছে যে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত এবং ১০৩ জন আহত হয়েছে। ইয়েদিওত আহরোনাত সংবাদপত্র জানিয়েছে, গ্রেটার তেল আবিবের গুশতান এলাকায় ইরানি রকেট হামলার পর কমপক্ষে ১০৩ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৭ জনের অবস্থা মাঝারি এবং বাকিদের সামান্য আঘাত রয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড আদমের বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের হামলায় ৩ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ভয়াবহ আঘাত হানছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিব, হাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক আঘাত হানে ইরান। বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার যে দামে ছিল, সোমবার নাগাদ তা অন্তত 7% বেড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরও চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি, 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরও একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়, অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি, বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয় তাহলে এর 2টি দিক থাকতে পারে। 1, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোনো নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে।